আচ্ছা, ভাবুন তো একবার, প্রতিদিন ১০,০০০ অর্ডার পাঠানো। এটা কেমন হতে পারে? এটা কিন্তু কোনো গল্প না, একদম বাস্তব। একজন ভীষণ সফল ই-কমার্স সেলারের কথাই বলছি। চলুন, আজ আমরা তার এই শূন্য থেকে একেবারে শিখরে পৌঁছানোর পুরো জার্নিটা, মানে রোডম্যাপটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এই ১০,০০০ সংখ্যাটা হল অজয় খান্ডেলওয়ালার প্রতিদিনের পাঠানো অর্ডারের সংখ্যা। উনি এমন একজন সেলার যিনি কোনো বড় পুঁজি বা আগের কোনো অভিজ্ঞতা ছাড়াই বলতে গেলে একদম শূন্য থেকে নিজের ব্র্যান্ড তৈরি করেছেন। তো প্রশ্নটা হলো, এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে আসল রহস্যটা কি? আমরা ওনার পুরো জার্নিটাকে ৩টে আলাদা ধাপে ভাগ করে দেখব আর বোঝার চেষ্টা করব প্রত্যেকটা ধাপ থেকে কোন গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো পাওয়া যায়। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। যে কোনো ই কমার্স ব্যবসার জন্য প্রথম আর সবচেয়ে কঠিন মাইলস্টোনটাই হল প্রতিদিন ১০০টা অর্ডারের লক্ষ্যে পৌঁছানো। দেখুন, ই কমার্সের দুনিয়াটা কিন্তু খুব নাটকীয়ভাবে বদলে গেছে। মানে কয়েক বছর আগে যা কাজ করত, এখন আর সেটা করে পার পাওয়া মুশকিল। তখন হয়তো বিজ্ঞাপন ছাড়াই সহজে ব্যবসা দাঁড়িয়ে যেত, কিন্তু আজকের বাজার অসম্ভব প্রতিযোগিতামূলক। পুরনো কৌশলে এখন আর একদমই চলবে না। তাহলে প্রশ্ন হল, আজকের সেলাররা এই শুরুর বাধাটা পার করবে কিভাবে? অজয় এর জন্য ৩টে একেবারে মৌলিক কৌশলার কথা বলেছেন। বলা যেতে পারে এটা একটা প্লেবুক। ঠিক আছে, ১০০ অর্ডার তো না হয় অর্জন করা গেল, কিন্তু ব্যবসাটা যখন ১০০০ অর্ডারের দিকে এগোতে থাকে, তখন সামনে এসে দাঁড়ায় এক নতুন আর বেশ ভয়ঙ্কর চ্যালেঞ্জ। আর সেটা হলো প্রোডাক্ট রিটার্ন। একবার ভাবা যায়, ফ্যাশনের মতো একটা এত কঠিন ক্যাটেগরিতে অজয় তার রিটার্নের হার ২২% থেকে কমিয়ে নিয়ে এসছেন মাত্র ৮%-এ। এটা আসলেই একটা অসাধারণ ব্যাপার। কিন্তু কিভাবে এই প্রায় অসম্ভবকে সম্ভব করলেন কিভাবে? ব্যবসার জন্য এত ক্ষতিকর একটা সমস্যাকে সামলানোর পেছনে কিন্তু একটা গোপন অস্ত্র ছিল। আর সেই উত্তরটা কিন্তু চোখের সামনেই লুকিয়েছিল। আর সেটা হলো কাস্টমার রিভিউ। উনি নেগেটিভ ফিডব্যাকগুলোকে শুধু অভিযোগ হিসেবে দেখেননি, বরং সেগুলোকে প্রোডাক্ট আরও ভালো করার জন্য কাস্টমারদের দেওয়া সরাসরি গাইডলাইন হিসেবে নিয়েছেন। মানে প্রত্যেকটা খারাপ রিভিউ ছিল তার কাছে উন্নতির একটা নতুন সুযোগ। বেশ, এবার চলুন শেষ ধাপে যাওয়া যাক। মানে ১০০০ থেকে ১০,০০০ অর্ডারের বিশাল লাভ। এই পর্যায়ে টিকে থাকতে হলে সোর্সিং আর অপারেশনে একটা বিরাট পরিবর্তন আনতেই হয়। কারণ এই বিশাল স্কেলে পাইকার বা ট্রেডারদের উপর নির্ভর করে আর চলা যায় না। ধরুন, একটা প্রোডাক্ট খুব ভালো চলছে, আর ঠিক সেই সময়েই তারা স্টক শেষ করে দিল। ব্যাস, ব্যবসার পুরো গতিটাই থেমে গেল। তাই ব্যবসার পুরো কন্ট্রোল নিজের হাতে নেওয়ার একমাত্র উপায় ছিল নিজের প্রোডাক্ট নিজেই তৈরি করা শুরু করা। এর মূল মন্ত্রটা খুব সহজ, শুধুমাত্র যা বিক্রি হচ্ছে তাই তৈরি করুন। আর এই পুরো কন্ট্রোলটা হাতে থাকার ফলে ৩ লাখের বেশি শার্টের একটা বিশাল ইনভেন্টরি ম্যানেজ করা সম্ভব হয়েছে। আর এর জন্যই নেক্সট ডে ডিসপ্যাচ পলিসি মেনে চলা যায়, যা ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্মে হাই সেলার রেটিং ধরে রাখার জন্য ভীষণ জরুরি একটা বিষয়। তাহলে এই যে পুরো জার্নিটা আমরা দেখলাম, এখান থেকে মূল শিক্ষাটা কি? অজয়ের পুরো দর্শনটাকে আসলে ৩টে শক্তিশালী নীতিতে ভাগ করে ফেলা যায়, যা যে কোনো অনলাইন সেলারের জন্য খুবই কাজের। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হলো, কোনো ট্রেন্ড চলছে সেটার পেছনে না ছুটে নিজের দক্ষতার উপর ফোকাস করা। এমন একটা নির্দিষ্ট ক্ষেত্রে নিজেকে সেরা করে তোলা যেখানে সোর্সিং সবচেয়ে শক্তিশালী। দ্বিতীয় নীতিটা হলো, কখনো থামা যাবে না। একটা বা দুটো হিট প্রোডাক্টের উপর ভরসা করে কিন্তু বেশিদিন টিকে থাকা যায় না। ব্যবসার গ্রোথ ধরে রাখতে হলে সমানে নতুন নতুন প্রোডাক্ট আর নতুন ক্যাটালগ আনতেই হবে। আর সবশেষে, সত্যিকারের বড় স্কেলে ব্যবসা করতে গেলে তার আসল চাবিকাঠি হল প্রোডাকশনের ওপর পুরো কন্ট্রোল নিয়ে আসা। এটাই আপনাকে সর্বোচ্চ স্তরে পৌঁছানোর রাস্তা দেখাবে। তো এই ৩টে পর্যায় আর তার পেছনের নীতিগুলো শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই, যে কোনো ব্যবসার বৃদ্ধির জন্য পরে সঠিক পদক্ষেপটা ঠিক কী হওয়া উচিত?